হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি ইতিহাসের কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব এবং এই কোশ্চেনের সাথে আরও কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসটি একটু দেখো, যদি ভালো না লাগে তখন তুমি ক্লাসটি বন্ধ করে দিও। একটু অন্তত দেখে যাও, তারপরে তোমরা বলবে, কমেন্ট করবে। যদি ভালো লাগে তো সম্পূর্ণটা দেখবে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। 1 নম্বর কোশ্চেন বলেছে, পাট্টা ও কবুলিয়াত প্রথা কে প্রবর্তন করেন? পাট্টা ও কবুলিয়াত প্রথা কে প্রবর্তন করেন? তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমার সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, শের শাহ। ওকে, তোমার বসে সিংহাসনে বসে কত সালে? এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাই সিংহাসনে বসে হচ্ছে 1540 থেকে, কিন্তু 1540 সাল থেকে কিন্তু সে সিংহাসনে বসে। ওকে, 1540 সাল থেকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে তোমার শেরশাহ, এই শেরশাহর প্রকৃত নাম কি ছিল? আমাদের কিন্তু একটা কোয়েশ্চেনের পর আমরা যে কতটা কোয়েশ্চেন বার করব, সেই নলেজটা যে আমার কতটা তৈরি হয়েছে সেটাই আগে জানতে হবে। কম্পিটিটিভ লাইন মানে জিকে এইভাবেই পড়তে হবে। তা এখানে আমার এর প্রকৃত নাম ছিল হচ্ছে ফরিদ খাঁ। ওকে, এর প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। এর প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। তারপরে এ কি করেছিল? এই শেরশাহ কি করেছিল তোমার? আহ, তাম্র মুদ্রা চালু করেছিল, বোঝা গেল? তাম্র মুদ্রা চালু করে। তাই তাম্র মুদ্রা চালু করে সেই তাম্র মুদ্রার নাম আবার দিয়েছিল কি? তার নাম ছিল হচ্ছে দাম। ওকে, এটাকে মাথায় রাখবে। আর এই যে তোমার ফরিদ খাঁ, এর প্রকৃত নাম ফরিদ খাঁ। এই ফরিদ খাঁর যে উপাধি, সেই উপাধিটা কে দেয়? এই উপাধিটা দেয় তোমার বাবর খান লোহানি। লোহানি, বাবর খান লোহানি কিন্তু এই উপাধিটা দেয়। বোঝা গেল? এবার আরও অনেক কিছু করেছে, সবগুলোই জেনে রাখো এখানে। তাছাড়া আর কি করেছে? আর করেছে তোমার ডাক ব্যবস্থা করেছে। ওকে, ডাক ব্যবস্থা, ডাক ব্যবস্থা করেছে। আজকের লেখাটা একটু বুঝিয়ে নাও, সামনের দিন ক্লাস থেকে, সামনের ক্লাস থেকে লেখাগুলো একটু ঠিক হয়ে যাবে। একটু প্রবলেমের জন্য লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে। তারপরে দেখো, এছাড়াও আর কি করেছিল? তোমার পুরানো কেল্লা, পুরানো কেল্লা করেছে। এগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে শের শাহ পয়েন্ট থেকে আমরা কিন্তু অনেক করে জেনে গেলাম। বাকিগুলো আর ডিসকাস করার এখানে জায়গা নেই, পরে ক্লাসে দরকার হয় করব। ক্লাসগুলো তোমরা দেখতে থাকবে, কি করে ছা বার করতে হয় কোশ্চেন থেকে সেটা শিখে যাবে। তাই এইগুলোকে, এক্সট্রা জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তার মানে শের শাহ থেকে যে কোনো কোশ্চেন আসবে সেটা যেন আমি পারি, তার সেই রকমভাবে আমাকে ডিটেলসে পড়ে রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ঢাকা। ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এই ঢাকা হচ্ছে কি? ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল। ওকে, বাংলা বাংলাদেশের ক্যাপিটাল, বোঝা গেল? ক্যাপিটাল, এগুলোকে মাথায় রাখবে। বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে কি? ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল। দিল্লি হচ্ছে ভারতের ক্যাপিটাল। ওকে, ভারতের ক্যাপিটাল, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, আমরা জানি। তারপরে এগুলোকে আমাদেরকে জানতে হবে। ওকে, তা চলো আমরা পরের কোশ্চেন দেখি। আর আরেকটা, হ্যাঁ এখানে দেখো মুসলিম লীগ, এই মুসলিম লীগ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠাতা কে করেছিল? ওকে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এখানে আমরা জেনে রাখবো যে নবাব সলিমুল্লাহ, মনে থাকবে, লিখে রাখছি আমি সব। নবাব সলিমুল্লাহ, সলিমুল্লাহ কত সালে? যদি সাল বলে তাহলে আমরা লিখব কি 1906 সালে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে কীরকম এসছে। ওকে, আর ঢাকার বা বাংলাদেশের টাকার নাম হচ্ছে, বাংলাদেশের সরি মুদ্রার নাম হচ্ছে টাকা, মনে থাকবে, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। চলো পরের কোয়েশ্চেনটি দেখো। 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? গোপাল
গোপাল কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেক কোয়েশ্চেনে তোমরা দেখেছো, গোপাল কিন্তু পাল বংশের প্রতিষ্ঠা করেছে, আমরা সবাই জানি তাই না? তোমার পাল বংশের প্রতিষ্ঠাতা করেছে। তা এখানে আমার প্রশ্ন থাকবে যে এই যে গোপাল, এই গোপাল কিন্তু তোমার প্রথমেই বলি গোপাল কি করেছে, গোপালের যে সময়কালটা ছিল, গোপাল প্রতিষ্ঠাতা করেছে, তাহলে এর সময়কালটা হবে কত? 750 থেকে 700 তোমার 81 পর্যন্ত এর সময়কালটা ছিল, গোপালের সময়কাল ছিল, বোঝা গেল? এবার এই পাল বংশের সময় আর কি কি হয়েছিল, পাল বংশের সময় কি কি হয়েছিল সেটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। পাল বংশ থেকে বা এই আহ, পাল বংশ থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাও, তো সেইগুলোকে একটু ডিটেলসে পড়ে রাখতে হবে, মনে থাকবে। কৈবর্ত বিদ্রোহ তোমার সংগঠিত হয়, লিখে দিই আমি, কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত কৈবর্ত বিদ্রোহ কিন্তু এই পাল বংশের সময় কিন্তু হয়েছে। আর এই পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজাও কিন্তু আসে, বোঝা গেল? প্রথম রাজা তো আমরা বা পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, মনে থাকবে, এগুলোকে আমাদেরকে সব জেনে রাখতে হবে। ধর্মপাল, পাল বংশের তাহলে শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত আছে? এটা আমরা সবাই জানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, এগুলো প্রিভিয়াস ইয়ারে সব আসা কোয়েশ্চেন, হ্যাঁ। তা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নীল দর্পণ। এই নীল দর্পণে কিন্তু তোমার নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ কিন্তু সেখানে দেওয়া আছে, এটা রিলেটিভ আছে, নীল চাষি নীল দর্পণ, একটা নীল দিয়ে রিলেটিভ আছে, মনে রাখার সহজ কিন্তু একটা টিক্স আছে। তাহলে এই নীল দর্পণ এটা রচয়িতাকে, বোঝা গেল? রচিতকে, নীল দর্পণে রচিত হচ্ছে দীনবন্ধু মিত্র, মনে থাকবে দীনবন্ধু মিত্র কিন্তু এই নীল দর্পণ কিন্তু তোমার করেছিল, গ্রন্থটি রচিত করেছিল, নীল দর্পণ, মনে থাকবে, এই দীনবন্ধু মিত্র নীল দর্পণ, মনে রাখবে। যদি সাল চাই, সাল যদি বলে তাহলে আমরা 1860 খ্রিস্টাব্দ বলতে পারবো, বোঝা গেল? 1860 নীল দর্পণ, দীনবন্ধু মিত্র। আশা করছি বুঝতে পেরেছো। এই নীল দর্পণে কি আছে, নীল চাষীদের দুঃখ কষ্টের কথা এখানে কিন্তু বিবরণ করা আছে। তাছাড়াও তোমার এখানে আর যদি দেখি আনন্দমঠ, এখানে কিন্তু খুব কোশ্চেন আসে। আনন্দমঠ এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মনে থাকবে, আনন্দমঠ এর রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওকে, এগুলোকে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, যারা বৃষ্টিতে ভেজেছিল, যারা বৃষ্টিতে ভেজেছিল এটা কে লিখেছিলেন এটা? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জয় গোস্বামী কিন্তু এটা লিখেছিল, যারা বৃষ্টিতে ভেজেছিল, এটির লেখক হচ্ছে জয় গোস্বামী, মনে থাকবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট ছিল হচ্ছে ধননন্দ, ওকে, এই ধননন্দ, অপশন ডি। এই ধননন্দ নন্দ বংশ থেকে এসেছে, কোন বংশ থেকে? নন্দ বংশ থেকে এসেছে, এটা আমরা সবাই জানি তাই না? এই নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? মহা, পরীক্ষায় এসছে কিন্তু এগুলো, হ্যাঁ, মহাপদ্মনন্দ, ওকে, প্রতিষ্ঠাতা হয়ে গেল। তাহলে শেষ রাজাকে, শেষ কে ছিল? শেষ রাজা হচ্ছে ধননন্দ, ওকে, ধননন্দ। তাহলে ধননন্দ হচ্ছে শেষ রাজা, আর প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ, এগুলোকে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন চোল রাজা বাংলাদেশে আক্রমণ করেন? বাংলাদেশ আক্রমণ করে, বাংলাদেশের রাজধানী কি বলে দিলাম। আর বাংলাদেশ
বলছে কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করে? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র। রাজেন্দ্র প্রসাদ হয় একটা, হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ না কিন্তু রাজেন্দ্র চোল। ওকে, তা রাজেন্দ্র চোল ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমার 1930 সালে। মনে থাকবে 1930 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি, 1930-এ আইন অমান্য আন্দোলন শুরু হয়। আমি 2বার 3বার 4বার করে রিপিট করছি যাতে ক্লাসে মুখস্থ হয়ে যায়। ভাই আমরা জানি এগুলো একবার করে সবাই পড়েছি, কম বেশি সবাই একবার করে পড়েছি, কিন্তু আমাদের মনে থাকে না। করার সময় তখন ডাউট হয়ে যায় কোনটা হবে, 30 হবে না 31 হবে না 35 হবে, আমরা ডাউট হয়ে যায়, তাই না? তো এই ডাউট যেন না হয় সেটাকে মাথায় রাখতে হবে। আর তার জন্য কিন্তু বেশি বেশি করে পড়তে হবে, রিভিশন দিতে হবে, ডিটেলসে জানতে হবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। এবার আমার প্রশ্ন এখানে, এই 1920-তে তাহলে কি হয়? 1920-তে চৌরি চৌরা, খিলাফত সবই হয়। আমি লিখছি, চৌরি চৌরা, তারপরে খিলাফত, খিলাফত, চৌরি চৌরা, তারপরে খিলাফত, অসহযোগ আন্দোলন, খিলাফত আর অসহযোগ আন্দোলন, চৌরি চৌরা, এগুলো সবই হয়। ওকে, কোথায় হয়, কত সালে? 1920। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো হয়। তারপরে তোমার 1920-তে আরও ইম্পর্টেন্ট অনেক কিছু আছে। লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি, এগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930-এ। আর 1920-তে কিন্তু ইম্পর্টেন্ট কিছু হয়, সেটা আমি লিখে দিলাম। বোঝা গেল? চলো, এছাড়াও তোমার 1942-এ একটা ভালো একটা, যেমন ভারত ভারত ছাড়ো, ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এইগুলো কিন্তু হয়। এগুলো আমাদেরকে প্রত্যেকটা সাল ওয়াইজ আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যে যদি আমি ধরি 1920 সালে, 1920 সালে কী কী ঘটনা হয়েছিল, তারপর 1935-এ কী কী হয়েছিল, 1930-এ কী কী হয়েছিল, 1942-এ কী কী হয়েছিল, সবগুলোকে তোমাকে আয়ত্তের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু জিকে তুমি টপ হতে পারবে। তো চলো পরের কোয়েশ্চেনটা দেখি। 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। 9 নম্বর কোয়েশ্চেন বলেছে যে ভারতীয় গণমাধ্যমে চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অভিক সরকার। ওকে, অভিক সরকার ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনটি দেখি আমরা এবার। পরের কোয়েশ্চেন 10 নম্বর কোয়েশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? তা সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে আমাদের সাধারণ পরিষদ। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাধারণ পরিষদ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেন কি বলেছে? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন তোমার এ, 1929-এ। ভালো করে মনে রাখবে, 1942-এর কথা তো আমি বললাম একটু আগে তোমাদেরকে। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1929। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সব প্রিভিয়াস ইয়ারে এসছে এগুলো। দেখো, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা সবাই জানি, তোমার 1835-এ। 1835-এ কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। বোঝা গেল? 1835-এ তোমার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই মেডিকেল কলেজ তোমার কে প্রতিষ্ঠা করে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই না? উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়, এটাকে মাথায় রাখবে। আমি লিখছি না, 1835-এ উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, চলো 13 নম্বর কোয়েশ্চেন দেখো। পাল বংশ থেকে আবার কোয়েশ্চেন এসেছে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশে, দিল্লিতে, মহারাষ্ট্রে না বিহারে? তা আমরা সবাই জানি এটা বিহারে। বিহার ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তা বিহারে হয়েছিল। এবার আমি এখানে তাহলে এক্সট্রা কিছু বলি যে তোমাদেরকে একটা পয়েন্ট দিই আমি, হ্যাঁ, এই যে পয়েন্ট আমি এখন করছি,
বিহার, এই বিহারের মুখ্যমন্ত্রীকে, বিহারের তোমার রাজ্যপালকে, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এগুলো কিন্তু কারেন্ট কারেন্ট যে মানে বর্তমান যে আছে সেগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাই এখানে যদি বিহারের আমি মুখ্যমন্ত্রী বলি, তাহলে বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে কে? নীতিশ কুমার। নীতিশ কুমার হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী। সে কত সাল থেকে তোমার শাসনে আছে? 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি থেকে তোমার সরি 22শে ফেব্রুয়ারি 2015 থেকে, 2015 থেকে আই থিঙ্ক হবে, 2015 থেকে কিন্তু নীতিশ কুমার এই শাসনে কিন্তু আছে। এগুলোকে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ওকে, চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 14 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? দিল্লির প্রাচীন নাম কি? এইগুলো সব দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে। দিল্লির প্রাচীন নাম কি, এই ধরনের কোয়েশ্চেন। তাহলে এক একটা এই রিলেটিভ কোয়েশ্চেনগুলোকে আমাকে, এর থেকে এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাকে পড়তে হবে। প্রত্যেকটা জায়গাকার প্রাচীন নামও আসতে পারে। তাহলে এই রিলেটিভ ধরতে হবে, কোয়েশ্চেনের টিক্সগুলোকে ধরতে হবে, যে কীরকম কোয়েশ্চেন এসে প্রিভিয়াস ইয়ারগুলোকে আগে ভালো করে আয়ত্ত করতে হবে, সেই জায়গাগুলো থেকে তোমাকে আবার গভীরে পড়তে হবে। তো এখানে আমাদের অবশ্যই অপশন সি ইন্দ্রপ্রস্থ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ইন্দ্রপ্রস্থ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে আমাদের আরেক কিছু জানতে হবে, যেমন পাটলিপুত্রের বর্তমান নাম কি আছে? পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে পাটনা, আমরা সবাই জানি, তাই না? পাটনা, পাটলিপুত্রের বর্তমান নাম, এইরকমভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এখানে দিতে পারে যে পাটনা আর তোমার প্রাচীন নাম কি ছিল, এই সরি পাটনার প্রাচীন নাম কি ছিল, বা পাটলিপুত্রের বর্তমান নাম কি। হ্যাঁ, এইগুলো কিন্তু জানতে হবে। অযোধ্যায় কি হয়েছে তোমরা এটা কমেন্ট করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অযোধ্যায় 2024 সালে কি হয়েছে গুরুত্বপূর্ণ একটা, সেটা তোমরা কমেন্ট করবে। ওকে, আর অযোধ্যা কোন রাজ্যে বা কোন স্টেটে পড়ছে সেটাও কমেন্ট করবে। গোয়ার সম্পর্কে যদি জানি, দেখো গোয়ার ক্যাপিটাল আমরা জানি, ক্যাপিটাল প্রত্যেকটা রাজ্যের কিন্তু ক্যাপিটাল আমাকে পড়তে হবে। বোঝা গেল? ক্যাপিটাল, গোয়ার ক্যাপিটাল হচ্ছে কি? গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি, আমরা সবাই জানি পানাজি। গোয়ার ক্যাপিটাল পানাজি। এইভাবে প্রত্যেকটা রাজ্যের ক্যাপিটালগুলোকে এক জায়গায় করতে হবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে ক্যাপিটালগুলো প্রত্যেকটা রাজ্যের মানে ক্যাপিটাল এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং তোমার রাজ্যপাল নিয়ে একটা ক্লাস করব ডিটেলসে। ওকে, তোমরা যদি কমেন্ট করো, যদি বেশি কমেন্ট পাই, আমি কিন্তু এই নিয়ে একটা সুন্দর ক্লাস করে দেবো। ওকে, চলো, তাই এখানে আমাদের এই কোটাই জানার ছিল। পরের কোয়েশ্চেন থেকে, আর এখানে হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেহেতু বললাম, মুখ্যমন্ত্রীগুলো যেহেতু সব মুখস্থ করছি আমি, যেহেতু তোমাদেরকে একটু বলে দিই, গোয়ার মুখ্যমন্ত্রীকে, গোয়ার মুখ্যমন্ত্রী বা সিএম, গোয়ার সিএম কে হচ্ছে তোমার, সরি, প্রমোদ সাওয়ান্ত। প্রমোদ সাওয়ান্ত হচ্ছে গোয়ার তোমার সিএম। গোয়া হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্রতম বা ছোট রাজ্য। ওকে, এগুলোকে কিন্তু আমাদেরকে সব জানতে হবে। ভূগোলে গেলে আমরা এইগুলো পেয়ে যাবো তখন, আয়তনের দিক দিয়ে। 15 নম্বর কোশ্চেনটা দেখো, কে দিল্লিতে জাম্মা মসজিদ তৈরি করেছিল? এগুলো ভীষণই ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। শাহজাহান হয়ে যাবে সঠিক উত্তর। শাহজাহান ইজ দ্য রাইট অ্যান্সার। জাম্মা মসজিদ কিন্তু শাহজাহান করেছিল। শাহজাহান কিন্তু জাম্মা মসজিদই করেনি। শাহজাহান খুবই বিখ্যাত, যার জন্য তা হচ্ছে তাজমহল, তাজমহল। তোমরা সবাই জানো তাজমহলের জন্য কিন্তু এই শাহজাহান খুবই বিখ্যাত। তাছাড়াও আরও অনেক কিছু নির্মাণ করেছিল শাহজাহান, সব থেকে বেশি কিছু নির্মাণ করেছিল। তাহলে শাহজাহান আর কি কি নির্মাণ করেছিল? শাহজাহান করেছিল মতি মসজিদ, এটা পরীক্ষা আসে, মতি মসজিদ, মতি মসজিদ নির্মাণ করেছিল। তারপরে লাল কেল্লা, লাল কেল্লা, লাল কেল্লা নির্মাণ করেছিল। এগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা এখানে যদি দেখি আকবর, আকবরের আমলে আমরা অনেক কিছু দেখব। আকবর কি করেছিল? বুলন্দ দরজা, পঞ্চমহল, ওকে, বুলন্দ দরজা,
বুলন্দ দরজা, তারপরে তোমার পঞ্চমহল, এইগুলো কিন্তু নির্মাণ করেছিল। তাহলে এইগুলোকে আমাদেরকে জানতে হবে, বোঝা গেল? ডিটেলসে প্রত্যেকটা ধরে ধরে, জাহাঙ্গীর কি কি করেছিল, ঔরঙ্গজেব কি কি করেছিল, প্রত্যেক জনাকে ধরে ধরে তোমাকে মুখস্থ করতে হবে। একদিনে সব কিছু হবে না, আস্তে আস্তে ট্রাই করতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। বোঝা গেল তো? চেষ্টা করতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। জিকে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার কাজ দেবে। আল্লাহ স্যার একটা কথা বলতো না, তুমি চাকুতে যত ধার দেবে বা তোমার মেমোরি কে তুমি যতটা আহ, ঘষবে ততটাই চকচক করবে, মেমোরিতে ততটাই ধরবে, এরকম একটা কি বলতো। আগে ক্লাস করতাম, খুব ভালো লাগতো। তা যাই হোক, তোমরা এইভাবেই, আমি তোমাদেরকে বলছি যে যত তুমি প্র্যাকটিস করবে, এক কথায় তুমি চাকুতে যত ধার দেবে ততই কিন্তু ধার হবে। বোঝা গেল তো? বা যতই ঘষবে ততই কিন্তু চকচক করবে। তাই তুমি মাথায়, তুমি যত রিভিশন দেবে ততই তোমার মনে থাকবে, যত রিভিশন দেবে ততই মনে থাকবে। এটা হচ্ছে বড় কথা। তা পড়ার সাথে সাথে রিভিশন তোমাকে বেশি করে দিতে হবে। চলো, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় কত? সুপ্রিম কোর্ট যদি বলে, সুপ্রিম কোর্ট বললে 65 হয়ে যাবে। আর যদি সুপ্রিম কোর্টের জায়গায় যদি হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্ট 65, সঠিক উত্তর হয়ে যাবে 65। আর যদি হাইকোর্ট বলে, যদি হাইকোর্ট বলে তাহলে আমার হয়ে যাবে 62। ওকে, হাইকোর্টের 62, সুপ্রিম কোর্টের 65, মনে রাখবে। চলো 17 নম্বর কোয়েশ্চেন দেখো। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? ভীষণই ইম্পর্টেন্ট, সূর্য সেন। ওকে, সূর্য সেন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি হচ্ছে যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করে? তা আমাদের উত্তর হয়ে যাবে সূর্য সেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া সুভাষচন্দ্র বসু, আর কিন্তু খুবই অবদান আছে অনেক কিছু। সুভাষচন্দ্র বসু কি করেছিল বলো তো? আজাদ হিন্দ ফৌজ, হ্যাঁ, ভালো একটা করেছিল, আজাদ হিন্দ। আমজাদের মটা উঠে গেছে, আজাদ হিন্দ। আমি এটা যখনই লিখি বা পড়ি তখনই আমার এটা মনে আসে, আজাদ হিন্দ, আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ কিন্তু তোমার সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত করে। কত সালে? সালটাকে জেনে রাখবে, 1943 সালে। ওকে, 1943 সালে। কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই তোমরা ধরে দেবে। যেহেতু আমি স্টুডেন্ট, আমি কোনো টিচার নয়, আমি তোমাদেরকে আবার বারবার বলে দিচ্ছি, এটা প্রতিটা ক্লাসে আমি বলি, আমার বলা হয়নি প্রথমের দিকে। তাই কোনো যদি ভুল ভ্রান্তি কোথাও হয়, লেখাতে বা বানানে বা কোনো কিছু যদি ভুল হয় অ্যান্সার, তো অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, প্লিজ কমেন্টে ধরিয়ে দেবে, নেক্সট ক্লাসে আমি সমাধান করে দেবো। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, 18 নম্বর কোয়েশ্চেন। অজন্তা গুহাচিত্রগুলি কোন বংশের? অজন্তা যে গুহাচিত্র ছিল, সেই গুহাতে যে চিত্রগুলো পাওয়া গেছিল, সেই চিত্র কোন বংশের? তা এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? 18 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত বংশ। বোঝা গেল? গুপ্ত বংশ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখান থেকে আমাদের কিছু জানার আছে। দেখো, এই গুপ্ত বংশ প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। শ্রী শ্রীগুপ্ত কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। বোঝা গেল? প্রতিষ্ঠাতা। ওকে, এগুলোকে মনে রাখবে, ভুলবে না। এই গুপ্ত বংশের শেষ, তাহলে শেষ রাজাকে, বা গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল? বিষ্ণুগুপ্ত। শেষ কে? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, লেখাগুলো একটু বুঝে নেবে দয়া করে। আর যদি এখানে আমাদের আরো প্রশ্ন আছে, শ্রেষ্ঠ রাজা, দেখো এখানে 3টি কোশ্চেন হবে। গুপ্ত বংশের তোমার প্রতিষ্ঠাতা কে ছিল, শেষ রাজা কে ছিল, এবং শ্রেষ্ঠ রাজা কে ছিল। শ্রেষ্ঠ যদি বলে, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যদি বলে তাহলে হয়ে যাবে সমুদ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্ত, সরি, সমুদ্রগুপ্তের আবার অনেক কিছু আছে। সমুদ্রগুপ্ত থেকে অনেক প্রশ্ন আসে। সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্তকে আবার বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয়, এটা মাথায় রাখবে। ভারতের, ভারতের নেপোলিয়ন, মনে থাকবে, নেপোলিয়ন।
এইগুলোকে সব ডিটেলসে একের পর এক যেতে যেতে তোমাকে সব জানতে হবে। হ্যাঁ, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়নও বলা হয়। ওকে, তো এইগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, 19 নম্বর কোয়েশ্চেন। রত্নাবলী কে রচনা করে? দেখো প্রত্যেকটা এগুলো কিন্তু খুব আসে, রত্নাবলী কে রচনা করে। হ্যাঁ, রচয়িতাগুলোকে সবগুলোকে এক জায়গায় করতে হবে। আমার পিডিএফ ব্যাচে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। যারা পিডিএফ ব্যাচে এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জয়েন্ট হয়ে যাবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমার কিন্তু দেওয়া হয় কোয়েশ্চেন, ওখানে পিডিএফ দেওয়া হয়, প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। তোমরা এগুলো কেন মিস করো না। মাত্র একবার পেমেন্ট করতে হবে 59 টাকা। কত? 59, 59 টাকা একবার পেমেন্ট করতে হবে। তো চলো, রত্নাবলী কে রচনা করেন? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। ওকে, হর্ষবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমার হর্ষবর্ধন কোথায়? অপশন বি। এখানে আরেকটা দেখব, কালিদাস। কালিদাসটা খুবই চোখে পড়ছে, কারণ কালিদাস সম্পর্কে আমরা পড়ে এসেছি, তাই না? জানি যারা টুকটাক পড়ে তাদের দেখলেই মনে হবে যে এটা কি পড়েছি, কিন্তু এর অ্যান্সার বা এখান থেকে কি কোশ্চেন সেটাকে মাথায় আসবে না শর্ট করে। কালিদাসকে কি কি বলা হয়? আহ, কালিদাসকে, কালিদাসের একটি গ্রন্থ ছিল, যাক মাথায় আসছে না। তাছাড়া কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, যেটা ভালো একটা কোয়েশ্চেন। ভারতের তোমার শেক্সপিয়ার বলা হয়, পিয়ার। ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, এটা আমরা জানি, তাই না? আর না আসে না, না মনে থাকে থাকুক, কিন্তু এটাকে জেনে রাখো। হরিসেন, হরিসেনকে কি বলা হয়? হরিসেন তোমার উম, হরিসেন প্রয়াগ প্রশস্তি কার লেখা? হরিসেনের। প্রয়াগ প্রয়াগ প্রশস্তি, প্রয়াগ প্রশস্তি কার? হরিসেন। এগুলোকে মাথায় রাখবে। ওকে, আর রত্নাবলী এটা হচ্ছে তো হর্ষবর্ধন হয়ে গেল। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। এই দেখো, আনন্দমঠ এর রচয়িতা। বুঝে না, রচয়িতাটাকে সুন্দর করে, রচয়িতার রিলেটিভ কোয়েশ্চেন আমি আবার বলছি, গুছিয়ে পিডিএফ টপিক ওয়াইজ পেতে এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করো, হাই পাঠাও পিডিএফ বলে, এই পিডিএফ বলে হাই পাঠাও। মাত্র একবার পেমেন্ট করতে হবে 59, অনলি 59 টাকা একবার পেমেন্ট করে তুমি চ্যাপ্টার ধরে ধরে নোটস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্ট সেট পাবে, উইকলি ফুল মক টেস্ট পাবে, সব কিছুই পাবে। তা আমি কেন করেছি না করেছি তোমরা তো ব্লগ চ্যানেলে শুনেছই সব কিছু, এর পেছনে কি উদ্দেশ্য। তো চলো এখানে চলো আমরা 20 নম্বর দেখব। আনন্দমঠের রচয়িতাকে? আনন্দমঠের রচয়িতা আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠের রচয়িতা। বোঝা গেল? আনন্দমঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখানে আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিছু জানবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমার এর সম্পর্কে কি, এর ছদ্মনাম তোমরা জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি এটা ছিল তোমার? অনিলা দেবী। অনিলা দেবী। ওকে, অনিলা দেবী, অনিলা দেবী। অনিলা দেবী হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু ছদ্মনাম। বোঝা গেল? এগুলোকে একটু মাথায় রাখবে। তা আমার আজকে 20টায় কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর যদি লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পেরেছি পিডিএফটা একটু প্রবলেম হয়েছে, তাই লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে। নেক্সট দিন থেকে সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা পিডিএফ ব্যাচটি নিতে চাও অবশ্যই কমেন্ট করবে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমরা নিতে পারবে। ক্লাসটি আশা করছি বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি ভালো লাগে থাকে একটু অনুপ্রেরণা দেবে, তাহলে এরকমভাবে তোমাদের সাথে আরও ডিটেলসে আরও বেশি করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ম্যাথ ক্লাসগুলো যারা দেখোনি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা অবশ্যই গিয়ে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।